সালের 16ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিবিরের কর্মী আবু সাইদকে আন্দোলনের অংশ হিসেবে মেটিকুলাসলি ডিজাইন যে ষড়যন্ত্র তার অংশ হিসেবে হত্যা করা হয়। আবু সাইদকে হত্যা করে সেই হত্যার দায় আবার সেই সময়ের শেখ হাসিনার সরকারের উপরে চাপানো হয়। কি শিল্পিত একটি ষড়যন্ত্র। জঙ্গি অভ্যুত্থান এবং শিবিরের একজন নিবেদিত সদস্য এই আবু সাইদ দলের জন্য যে নিজেকে উৎসর্গ করেছে। তো আজকে সেই 16ই জুলাই এবং যেহেতু ষড়যন্ত্রগুলো ক্রমশ উন্মোচিত হচ্ছে, আবু সাইদের বুকে রাবার বুলেটের গুলি লেগেছিল এবং তখন চারিপাশে ক্যামেরাগুলো এমন ভাবে পজিশন করা ছিল যে একেবারে এমন ভাবে যে গুলি করছে সবকিছু কিন্তু পজিশন। কিন্তু আবু সাইদকে যখন নিয়ে যাওয়া হলো সেই রাস্তা থেকে, তারপরে প্রায় 4 ঘন্টা আবু সাইদের কোনো খোঁজ আমরা পাইনি। 4 ঘন্টা পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাকে সেখানে সে মৃত ঘোষিত হয়েছে এবং তার বুকে রাবার বুলেট লেগেছে, কিন্তু তার মাথার পেছনে একটা আঘাত ছিল এবং সেই আঘাতের থেকে রক্তপাত এবং সেই রক্তপাতে সে মারা গেছে। কারা তার মাথায় এভাবে আঘাত করলো? কেন তাকে রাজপথ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হলো না? কেন তাকে 4 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হলো? এবং পোস্টমর্টেম রিপোর্ট যেটি পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, সে প্রকৃত পোস্টমর্টেম রিপোর্ট বিশ্লেষণ করলেই এটি পাওয়া যায়। অথচ এমন ভাবে প্ল্যান্ড ওয়েতে এই মৃত্যুটাকে সেই সময় ছড়িয়ে দেওয়া যাচ্ছিল এই সংবাদটা, এবং তখন স্কেচ আঁকা হলো, সেই স্কেচটা আঁকা হলো আবার এই পশ্চিমবঙ্গ থেকে, মানে একটা দারুণ প্ল্যান। এবং তখন মানুষ বিশ্বাস করলো, দেশব্যাপী একটা ক্ষোভ যে তাকে হত্যা করা হলো। কিন্তু তাকে হত্যা করা হয়েছে আন্দোলনের স্বার্থে, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই তাকে দলীয় সিদ্ধান্তে তার সহযোদ্ধা জঙ্গিরাই হত্যা করেছে। তো আজকে সেই 16ই জুলাই আরেকটি কারণে 16ই জুলাই উল্লেখযোগ্য, সেটি হলো গত বছরের 16ই জুলাই গোপালগঞ্জে একটি গণহত্যা চালানো হয়েছে। এই জন্য এটিকে আজকে বলা হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এনসিপি গোপালগঞ্জে একটি সমাবেশ করতে গিয়েছিল এবং তার আগে তারা অনেক আজে বাজে কথা বলেছে। এমনকি তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ গুড়িয়ে দেবার কথাও কিন্তু বলেছিল। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে তারা সমাবেশ করতেও পারেনি। জনগণের ধাওয়ায় জীবন নিয়ে পালিয়েছে এবং পরবর্তীতে এই পুলিশ সেনাবাহিনী এদের প্রোটেকশন দিয়েছে, এপিসিতে করে তারা পালিয়েছে। এবং এটার প্রতিশোধ হিসেবে গোপালগঞ্জের ঘরে ঘরে তারা গিয়েছে, তছনছ করেছে, গুলি করেছে এবং অফিসিয়ালি বলছে যে 6 জন মারা গেছে। কিন্তু আনঅফিসিয়ালি এই মৃত্যুর সংখ্যা এক্স্যাক্টলি কত সেটা জানা যায়নি। কিন্তু অনেকেই গোপালগঞ্জে কিন্তু গুম হয়ে আছে। এবং সেই হত্যাকাণ্ড, এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল সেই সময়ের যশোরের জিওসি মেজর জেনারেল এমদাদ, ইফ আই এম নট রং। এবং সেটি ঢাকার থেকে মনিটর করেছিল সেই সময়ের উপদেষ্টা আসিফ ভুইয়া এবং আসিফ নজরুল, সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এরা সবাই মিলে ইনস্ট্রাকশন দিচ্ছিল এবং তাদের নির্দেশে এবং যশোর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধান, এবং শোনা যায় যে সেনা প্রধানও এর সাথে জড়িত ছিল। তো আরেকটি কারণে যেটি উল্লেখযোগ্য সেটি হলো আজকে আমার জন্মদিন। আমি কলকাতায় আছি। কলকাতায় আমি এত ব্যস্ত এবং এইখানে রেকর্ডিং এর কোনো তেমন ব্যবস্থা নেই, আলোর স্বল্পতা, মানে খুবই আমার জন্য, আমি গত 3 দিন রেকর্ড করতে পারিনি। আমি রিয়েলি সরি। আমাকে এত 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 দর্শক নক করেছে, আমি জানতাম না যে এতটা ভালোবাসায় আমি বাস করি এবং এতটা অধীর প্রতীক্ষা আপনারা করেন। যাই হোক,
তিনটি কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই কদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামের একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, তারা বাংলাদেশের বর্তমান গণতন্ত্রের যে বিপন্ন অবস্থা সেটি নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে, এবং এই সেমিনারে অনেক বিদগ্ধ আলোচক উপস্থিত ছিলেন। তারা কথা বলেছেন, সেখানে কথা বলেছেন আমাদের সজীব ওয়াজেদ জয়, যিনি বঙ্গবন্ধুর নাতি এবং শেখ হাসিনার পুত্র। সেখানে সজীব ওয়াজেদ জয় তিনি জানতে চেয়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে যে 24 সালে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান নিয়ে একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টে তারা বলেছে যে এই সময়ে জুলাই আগস্টের একটা ডিউরেশনে প্রায় 1400 লোককে হত্যা করা হয়েছে। এখন সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ করেছে যে এই 1400 জন যে হত্যা করা হয়েছে তাহলে তাদের তালিকা দেওয়া হোক। তার আগে বাংলাদেশের একাধিকবারে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি লিখেছেন, তার পক্ষে একটি ল ফর্ম চিঠি পাঠিয়েছে যে এই যে আপনারা কথায় কথায় 1400 বলেন, সেই 1400 শহীদের যাদের হত্যা করা হয়েছে আপনাদের ভাষায়, তাদের তালিকা দেন। এখন তালিকা দিতে পারছে না, এবং ইতিমধ্যে আমরা জানি যে তথাকথিত শহীদের অনেকেই ফিরে এসেছে। আবার ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, হাসপাতালে মারা গেছে, এরাও নাকি শহীদ, জুলাই শহীদ। এখন এই যে শেখ হাসিনার পক্ষ থেকে, সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে, এবং বিভিন্ন সময়ে কিন্তু এই 1400 তালিকা চাওয়া হচ্ছে। এখন এইটা নিয়ে জাতিসংঘের ভেতরে কিন্তু একটা ব্যাপক আলোচনা হচ্ছে যে এই 1400 তালিকা তাহলে দেওয়া উচিত, এবং এটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে চিফ কমিশনার ভলকার তার্কের উপরে প্রেসার করা হচ্ছে। বলা হচ্ছে তুমি তোমার টিম রিপোর্ট দিয়েছে, টু গিভ আস দ্য লিস্ট। এখন বাংলাদেশের দুই বিখ্যাত সম্পাদক, প্রথম আলোর মতিউর রহমান এবং মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই লিস্ট বানানোর, এবং তারা সারা বাংলাদেশে এখন চষে বেড়াচ্ছে তাদের সাংবাদিকরা যে এই জুলাই আগস্টের যে শহীদ, সেই শহীদের ট্রেস করতেছে তারা, কে কে কোথায় 1400 বানাইতে হবে। এদিকে আমাদের যে আইসিটি চিফ প্রসিকিউটর, তিনি আবার এই লাশ কোথায় আছে এটার জন্য তিনি রায়ের বাজারে কবরস্থানে গিয়েছেন জুলাই শহীদদের কবর দেখতে, এবং সেখানে গিয়ে দেখেন যে পুরো গোরস্থান পানির নিচে। প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকায়, আপনারা জানেন, তো পানি সরানো হয়েছে সেচ টেচ দিয়ে, তো তারপর দেখেন কবরগুলো ভেঙে গেছে। এবং খুবই দুঃখজনক যে কবরের ভেতরে কোনো লাশের কোনো চিহ্ন নাই। ধরেন একটা লাশ, সেটা তো 2 বছরে ডিকম্পোজড হয়ে গেছে, কিন্তু সেখানে হাড় গোড় তো কিছু থাকবে, কিচ্ছু নাই। তাহলে এই কবরের ভেতরে যে লাশ ছিল সেই লাশগুলো গেল কোথায়? সেই লাশ ভেসে গেছে, নদীতে ভেসে গেছে না কি? এখন এই লাশ কোথায় গেল এটা নিয়ে ব্যাখ্যা আমরা পাচ্ছি না। একটা কি বিব্রতকর অবস্থা বলেন। এমনি জুলাই শহীদ নিয়ে এমন মস্করা করা হয়, তারপরে এখন আবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। আবার গণভবনে গণকবর বানানো হয়েছিল, সেগুলো অতিবৃষ্টিতে ভেঙে পড়ছে, এখন তড়িহড়ি করে সেগুলো আবার কনস্ট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে। তার মানে একদিকে জুলাইয়ের 1400 এই নাম্বারটা ভুয়া, ইট হ্যাজ বিন প্রুভেন সেভারাল টাইমস। ইভেন যে এই যে প্রথম আলো বলেন যা বলেন, এরাও সে সময় যে নিউজ পাবলিশ করেছে তাতে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে 30-40 জন হয়তো নিহত হয়েছে, বাকিগুলো কারা হত্যা করেছে, আদৌ সেটা 1400 হয় কিনা নাকি 200-300, এটা নিয়ে কিন্তু শুরু থেকেই বিতর্ক ছিল, এবং এই বিতর্কগুলো আজকাল অনেক বাড়ছে। জুলাই মাস, আজকে 16ই জুলাই, 24 সালের 16ই জুলাই জঙ্গি আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল। সেই টার্নিং পয়েন্ট নিয়ে এখন বোঝা যাচ্ছে যে পুরাটাই মেটিকুলাসলি ডিজাইনড একটা অংশ, এবং এখন কবরের লাশ পাওয়া যাচ্ছে না। তাহলে লাশগুলো গেল কোথায়? এই প্রশ্নের উত্তর জানতে পেতে চাই। আমি আর 3 দিন পরে অস্ট্রেলিয়ায় ফিরবো। আমি আশা করি
তারপর থেকে আপনাদের সাথে আমার নিয়মিত কথা হবে। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো